নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করেছি নারায়ণ সান্যালের আম্রপালি উপন্যাসটি। আজকে শুনবেন তৃতীয় পর্ব। রাত্রে আহারের অবকাশে তালুকদার জানতে চাইলেন, আজ টিভিতে চিত্রহার ছিল না? প্রণতি জানেন এইসব নিতান্তই খেজুরি আলাপ। অধ্যাপক মশায়ের ওইসবে আদৌ কোনো আকর্ষণ নেই। এ শুধু আলাপ জমানোর অহৈতুকী প্রয়াস। বললেন, সেই অভদ্র লোকটা ফোন করেছিল 8:30টায়। হ্যাঁ, করেছিল। অভদ্র শুধু নয়, অসভ্য। উনি মন গড়া এক দীর্ঘ কাহিনী শোনালেন। বিপদ কখন কিভাবে আসবে জানা নেই। লোকটা নানাভাবে ওর গৃহের শান্তি বিনষ্ট করবার চেষ্টা করতে পারে, ভয় দেখাতে। সেক্ষেত্রে প্রণতিকে একটু একটু করে তৈরি করতে হবে। আসন্ন বিপদ সম্বন্ধে কিছুটা প্রস্তুতি থাকলে অজ্ঞাত আঘাতের আকস্মিকতার ধার কিছুটা ভোঁতা হয়ে যাবে। বড় জাতের শখ ভালো নয় প্রণতির দুর্বল হৃদয়ের পক্ষে। উনি যে গল্পটা ফাঁদলেন তাতে আছে এক ভিলেন। নানান পাপ কাজে সে হাত পাকিয়েছে। ওয়াগন ব্রেকার। ইলেকশনের সময় বুথ দখল করার বিনিময়ে রাজনৈতিক দলের প্রিয় পাত্র হয়ে পড়েছে। পুলিশ তাকে ছুঁতে সাহস পায় না, ভয় পায়। তাহলে তাকে পাণ্ডববর্জিত স্টেশনে বদলি করে দেওয়া হবে। এহেন মন্ত্রীমহলের প্রিয় পাত্র যে গুন্ডা, তার একটি মাস্তুত ভগিনী আছে। চোরে চোরে সম্পর্ক অথবা সত্যি মাসির মেয়ে জানা নেই, তবে মেয়েটি পড়াশুনোয় ভালো। নাম মালিনী। এবার সে নাকি ফার্স্ট ইয়ারের পরীক্ষায় পাশ করেনি, ফেল করেছে তালুকদার সাহেবের পেপারেই। তাই ওই মস্তান ওকে টেলিফোনে শাসাচ্ছে। বলছে মেয়েটাকে পাশ করিয়ে না দিলে। এতটুকু শুনে প্রণতি ভয়ে নীল হয়ে যান। তুমি কি করবে? আরে, অত ঘাবড়াচ্ছ কেন? এটা কলকাতা শহর। কলকাতা শহরে কি খুন জখম হয় না? বিশেষ যদি প্রভাবশালী মন্ত্রী তন্ত্রীর পোষা গুন্ডা হয়? আরে, তুমি অত ভেবো না। যা ব্যবস্থা নেবার আমি নেব। পুলিশের টপ লিস্টে কল্যাণ আছে। কল্যাণ সেনগুপ্ত, তুমি তো চেনো, আমার প্রিয় ছাত্র। ওকে একটা ফোন করে দেব, ও মস্তান পার্টিকে কড়কে দেবে। পরদিন এলো জগদীশের ফোন। জামাইবাবু, তোমার সেই ছাত্রটি লোক সুবিধার নয় কিন্তু। কোন ছাত্র? আরে ওই যে সুবল মিত্তির নাকি সলিল মিত্তির, ধাপধারা গোবিন্দপুরে থাকে বলে যে তোমার অ্যাড্রেসটা সুযোগ নেয়। তাই নাকি? তুমি কি করে জানলে? কাল একটা মিস্টেরিয়াস টেলিফোন পেয়েছি, বুঝলে। প্রথমে আমার নামটা জেনে নিয়ে লোকটা জানতে চাইলো তুমি আমার ভগ্নিপতি কিনা। স্বীকার করায় বললে তোমার এক ছাত্র কিংবা কলিগ সলিল মিত্র একটা মেয়ের সঙ্গে লটঘট করছে, মানে ইলিসিট কানেকশন। মেয়েটার নাম মালিনী, ওর মামাতো বোন। ও আমাকে বলেছে তোমাকে অনুরোধ করতে যেন সলিল মিত্র মালিনীর সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নেয়। ব্যাপারটা মানে? তা তো পরিষ্কার করে বলেনি। হয় মানি সেটেলমেন্ট অথবা বিয়ে করা, ঠিক বোঝা গেল না। আইসি। কথা শুনে তোমার কি মনে হলো লোকটা লেখাপড়া জানা বাঙালি? আদৌ নয়। আমার দৃঢ় বিশ্বাস ও পশ্চিমা মুসলমান, লেখাপড়ায় অষ্টরম্ভা, ভাঙা ভাঙা বাংলা বলতে পারে মাত্র। বুঝলাম। তুমি আমাকে দুটো শব্দ শুনিয়েছ ব্যাখ্যা প্রসঙ্গে, একটা লটঘট, একটা ইলিসিট কানেকশন। ও নিজে কোনটা ব্যবহার করেছিল যোগু, ওই মিস্টেরিয়াস লোকটা? কেন বলো তো রঞ্জনদা? তোমার স্টেটমেন্ট অনুযায়ী লোকটা ভাঙা ভাঙা বাংলা বলতে পারে, ফলে লটঘট শব্দটা তো সে ব্যবহার করবে না। কথিত বাংলায় যার যথেষ্ট দখল তার পক্ষেই শব্দটা ব্যবহার্য। আবার পড়াশুনোয় যে অষ্টরম্ভা তার পক্ষে ইলিসিট কানেকশন শব্দের প্রয়োগ। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। আমার যতদূর মনে পড়ে ও ইলিসিট কানেকশন শব্দটাই ব্যবহার করেছে। তাহলে সে পড়াশুনোয় অষ্টরম্ভা নয়। কেমন?
কি নাম বলেছে? বললে তো মাস্তান। আমার তো বিশ্বাস হয় না। বাবা মা কোনো সদ্যজাত সন্তানের নাম মাস্তান রাখতে পারে নাকি? পারে পারে, যদি মাস্তানের সহজাত কবচ কুণ্ডলী নিয়ে সে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি শরীরকে জিজ্ঞেস করে যথোচিত ব্যবস্থা করব। সেদিন কলেজেও এক কাণ্ড হলো। প্রিন্সিপাল সাহেব তার চেম্বারে ওকে ডেকে পাঠালেন। কলেজ সংক্রান্ত এই কথা সে কথা আলাপ আলোচনা হলো কিছুটা, ইউজিসির গ্রান্ট, কেমিস্ট্রি ল্যাবের এক্সপ্যানশন ইত্যাদি ইত্যাদি। তারপর সৌজন্যবোধে মিসেস তালুকদারের স্বাস্থ্য সম্বন্ধে কিছু তত্ত্ব তলাশ নিলেন। অতঃপর তার ঝুলি থেকে বার করলেন বিড়াল ছানাটিকে। আপনাকে একটা ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছি প্রফেসর তালুকদার, কিছু মনে করবেন না। এই সলিল মিত্র নামে আপনার কি কোনো নিকট আত্মীয় আছে? ক্ষুরধার বুদ্ধির মানুষটি তৎক্ষণাৎ বুঝে ফেলেন ব্যাপারটা। ওর মনে পড়ে যায় অ্যালিস্টার ম্যাকলিনের একটি ক্রাইম থ্রিলারের কথা, ফিয়ার ইজ দ্য কি। ভয়, আতঙ্ক তিল তিল করে প্রয়োগ করতে হয়। মাস্তান নামে ওই যে ছেলেটি ওর সঙ্গে দৈরথ সবরে নেমেছে, সে চায় চারিদিক থেকে ওকে ঘিরে ধরতে। প্রকারান্তারে সে বুঝিয়ে দিতে চায় ওর আত্মীয় স্বজন ওর কর্মস্থলের উপরওয়ালার সব সন্ধান সে জোগাড় করেছে। চতুর্দিকেই সে বোমা ছড়িয়ে যাচ্ছে, সব বিস্ফোরকই এক সূত্রে আবদ্ধ। ওর প্রত্যাখ্যান মাত্রই ফিউজে অগ্নিসংযোগ করা হবে। মুহূর্ত মধ্যে কলকাতা শহরের সবচেয়ে নামকরা কলেজের অতি সম্মানীয় কেমিস্ট্রির অধ্যাপক রঞ্জন তালুকদার PRS ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। ফিয়ার ইজ দ্য কি। 3টে দিন সময় দিয়েছে সে ওকে, শুধু টাকা সংগ্রহের জন্য নয়, 25,000 টাকাকে ছোট ছোট ব্যবহৃত নোটে রূপান্তরিত করতে শুধু নয়, ওই 72 ঘন্টা ভয়ে একেবারে কাঁটা হয়ে থাকতে। তালুকদার বললেন, আমার উপাধি শুনে ঠিক বোঝা যায় না স্যার যে তালুকদার একটি নবাবী খেতাব আমার পূর্বপুরুষরা পেয়েছিলেন। বাস্তবে আমরা বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ। মিত্র কিভাবে আমার নিকটাত্মীয় হবে? না না, মানে আজকাল তো অসবর্ণ বিবাহ ঘরে ঘরে, তাই বলছি। ব্যাপারটা কি জানেন? একই কাহিনী। অজ্ঞাতনামা একটি অবাঙালি লোক ভাঙা ভাঙা বাংলায় প্রিন্সিপাল সাহেবকে টেলিফোনে একটি অনুরোধ করেছে। তার অভিযোগ, প্রফেসর তালুকদারের এক নিকট আত্মীয় সলিল মিত্র আবেদনকারীর পিস্তুত ভগিনীর সঙ্গে দুর্ব্যবহার করেছে। বিস্তারিত কিছু সে বলেনি, শুধু আর্জি পেশ করেছে যাতে প্রফেসর তালুকদার মধ্যস্থতা করে ওই সলিল মিত্র আর তার ভগিনী মালিনীর মানি সেটেলমেন্ট কেসটা তাড়াতাড়ি ফয়সালা করে দেন। তালুকদার সরাসরি জানিয়ে দেন, আগে না, লোকটা কোথাও কিছু ভুল করেছে। সলিল মিত্র নামে আমি কাউকে চিনি না। শনিবার 8:15 নাগাদ উনি ওর স্টাডি রুমে এসে বসলেন। ওই নাছোড়বান্দা ছিনে যোগটির সঙ্গে একাই মোকাবিলা করতে হবে দৈরথ সমরে। তার অসংখ্য গুণগ্রাহী ছাত্র, শিষ্য, পাঠক পাঠিকা, কিন্তু কারোর কাছে সাহায্য চাইবার কোনো উপায় নেই। একদিকে ওই মাস্তান উদ্ধত যুবক, তার সঙ্গী সাথী, তার আগ্নেয়াস্ত্র, ছুরি, খুর, অ্যাসিড বাল্ব, পেটোয়া পুলিশ, অন্যদিকে প্রৌঢ় একজন পণ্ডিত। ল্যাবরেটরি আর লাইব্রেরির চৌহদ্দিতে জীবনটা যিনি পাড়ি দিয়ে এসেছেন নির্বিবাদে। তার হাতিয়ার, তার শিক্ষা, তার ক্ষুরধার বুদ্ধি, অসাধারণ উদ্ভাবনী ক্ষমতা আর সারা জীবনে হার না মানার স্ট্যামিনা। ভয় পেলে চলবে না। তিনি ভয় পাননি। দৈরথ সমরে অবতীর্ণ হতে প্রস্তুত বৃদ্ধ মানুষটি। স্টাডি রুম ভিতর থেকে বন্ধ। পাশের ঘরে ধর্মেন্দ্র না শশী কাপুর কে যেন ভিলেনকে ক্রমাগত ঢিসুম ঢিসুম কিলিয়ে চলেছে টিভিতে। প্রফেসর তালুকদারও ওইভাবে মাস্তানকে ঠ্যাঙাতে পারেন যদি ভিলেনের ঘুষিগুলো ওর হয়ে খায় ওর ডামি। না হলেও পারেন যদি নেপথ্য নাট্যকারের তাই নির্দেশ থাকে। বৃদ্ধ বলে তিনি লড়তে ভয় পাবেন না। ওই ঘরে প্রণতি আর রামও সেই লড়াই দেখতে বুঁদ। ওরা জানে না ঠিক পাশের ঘরে এই নিরস্ত্র বৃদ্ধ এক রিভলভারধারীর সঙ্গে একইভাবে মোকাবিলার তাল ভাঁজছেন।
কাঁটায় কাঁটায় 8:30টায় রিঙ্গিং টোন শুরু হতেই তুলে নিয়ে তার কথা মুখে বললেন, তালুকদার। নমস্তে। রুপের ইন্তজাম হয়ে গেছে স্যার? কি বিনীত মুলায়ম কাকুতি। না না? কেনো? 3 সেট পিকচার আর নেগেটিভ আপনি খরিদ করবেন না? করব, কিন্তু समझलम, भाव लिए दरादरी करবার ইচ্ছা হয়েছে। না, দরাদরি নয়। আমি জানতে চাইছি কেন তুমি প্রিন্সিপাল সাহেবকে ফোন করেছিলে, আর জগদীশকে কেন বলেছ? আহা, দিমাগ খারাপ করছেন কেন প্রফেসর সাহেব? আসল কথা তো কিছু বলি নাই না। আমি কি ওদের বলেছি প্রফেসর তালুকদার সাহেব এক ছুকরির সঙ্গে লিঙ্কটা খেলিয়েছেন? আপন গড, সি কথা তো কিছু বলি নাই। বেহুদ্দ দিমাগ কেন খারাপ করছেন স্যার? ছবি আর নেগেটিভ কিনে লিন, বেশ, লেটা চুকে গেল। ই সব নোংরা ঝামেলা আমার বড়া বুড়া লাগে। তার আগে ওই মেয়েটার সঙ্গে কিছু কথা বলতে চাই। টাকার প্যাকেটটা আমি শুধু তার হাতেই দেব, অন্য কাউকে নয়। তা তো হবে না স্যার। সে এখানে না আছে, তাকে কি দরকার? একমাত্র তাকে আমি দেখলে চিনতে পারবো। लेकिन से तो कोलकाता में नहीं है ना। পাকিট আমাকেই দিতে হবে। আমি আইডেন্টিটি দেখিয়ে তবে লিব। কি আইডেন্টিটি? 3 সেট পিকচার আর নেগেটিভ। আমি সেই সব চাই না। চান না? বাপাস লিবেন না? লেকিন কেন? তুমি তো 10 কপি করে প্রিন্ট বানিয়ে রেখে ওগুলো আমাকে ফেরত দিতে পারো। আমি তোমাকে টাকাটা দিলেই তুমি আবার নতুন করে টাকা চাইতে পারো। ঠেকাচ্ছে কে? আপন গড স্যার, সির্ফ 3 সেটই বানিয়েছি। আপন মাই অনার। কি হলো স্যার, কিছু তো বলেন। আমি কি বলবো মাস্তান? তুমি বলছো আপন গড, আপন মাই অনার। এক্ষেত্রে আমি কি বলতে পারি? তোমার মতো অনারেবল। তা আপনি কি চাইছেন স্যার? এই মেয়েটি যদি টাকা নিতে না পারে তবে তোমাকেই আমি প্যাকেটটা দেব, তবে স্ট্যাম্পড রসিদ নিয়ে। কি নিয়ে? রিসিট? হ্যাঁ তাই, রসিদ, রিসিট। আপনি কি দিল্লাগি শুরু করলেন স্যার? ব্ল্যাকমেলিংয়ের রুপায়া কেউ কখনো রসিদ দিয়ে নেয়? তা তো আমি জানি না, আমার তো জানার কথা নয়। এই জীবনে কখনো ব্ল্যাকমেইলিংয়ের টাকা নিও নি, দিও নি। তবে ওটাই আমার শর্ত। আমি একটা কাগজে লিখে নিয়ে যাব, পত্রবাহকের কাছে ব্ল্যাকমেলিং বাবদ 25,000 টাকা খুচরো নোটে বুঝিয়া পাইলাম। স্ট্যাম্প প্যাডও নিয়ে যাব। তুমি তার নিচে তোমার বাঁ হাতের বুড়ো আঙুলের টিপ ছাপ দিয়ে টাকাটা আমার কাছ থেকে নেবে। আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? তাই কি আমি পারি? না পারো তো টিপছাপ দিও না, রসিদ দিও না, আমিও টাকা দিতে পারবো না। ওকে ওকে, তাহলে কালই 3 সেট পিকচার ডাকে ডেলে দিই। ক্ষমতা থাকে তো দাও। ক্ষমতা? কেউ আমার হিম্মতে কুলাবে না। আমার তো তাই ধারণা, তোমার হিম্মতে কুলাবে না। 3টা লিফাফা ডাক বাক্সে গিরাতে শিখব না? সেই কথাই তো আমি বলছি, বারে বারে বলছি। লেকিন কেউ? কারণ তোমার এখতিয়ারে ওই একটি একাগ্নি বান আছে মাস্তান। ও দিয়ে তুমি ঘটোৎকচকে বধ করতে পারো, আলবাত পারো, কিন্তু অর্জুন তাহলে জীবিত থাকবে। তোমার কনভিকশন তো অর্জুনই করবে, তাই নয়? আইপিসিতে ব্ল্যাকমেলিংয়ের জন্য ম্যাক্সিমাম কত বছর সশ্রম কারাদণ্ডের প্রভিশনস আছে তা ভোলনি নিশ্চয়ই। অর্জুনই সেই ব্রহ্মাস্ত্রটা ছাড়বে, তাই নয়? ঘটোৎকচ তো বেফজুল। কর্ণার্জুন নাটকে এলেবেলে চরিত্র। কি উল্টা সিধা বকছেন প্রফেসর সাহেব? মহাভারত যে পড়নি তা জানি, কিন্তু চোপড়া সাহেবের সিরিয়ালটাও দেখনি রোববারে?
আমি সচমুচ কিছু বুঝতে পারছি না স্যার। অল রাইট, মহাভারত তুমি পড়নি, কিন্তু তাস খেলো নিশ্চয়ই। শোনো, তোমার হাতে আছে রঙের টেক্কাখানা, ম্যানে মানলি, একটা পিঠ তুমি তুলবেই, কোনো শুয়োরের বাচ্চা ঢুকতে পারবে না, তাই না মাস্তান? কিন্তু তারপর টেক্কাখানা তোমার হাতছাড়া হয়ে যাবার পর মানছি আমার নানান অসুবিধা হবে, নানান বেইজ্জতি হবে, হয়তো চাকরি ছেড়ে দেব, কিন্তু তুমি শুধু 25,000 টাকাই খোয়াবে না, উপরন্তু আমার মতো একটা শত্রুকে লাভ করবে। বদলা না নিয়ে যে আমি থামবো না তা তো তুমি নিশ্চয়ই বুঝেছ। বয়স হয়েছে, তবু শত্রু হিসেবে আমি লোকটা যে সাংঘাতিক তা তোমার ভালো রকম জানা। তাছাড়া তুমি জানো নিশ্চয়ই সন্ধি ইতিমধ্যে পুলিশে ডায়েরি করেছে। সন্ধি? কোন সন্ধি আছে? ন্যাকা সাজবার চেষ্টা করো না মাস্তান, ইউ আর অলরেডি হাফ এক্সপোজড। তুমি জানো যে পুলিশ 8x20 অ্যাপার্টমেন্টে 7টা লেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে, একটা মেয়ের আর একটা ছেলের। ইউ নো ড্যাম ওয়েল হোয়াটস আ লেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট। তুমি জানো পুলিশ রেকর্ডে তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে কি না। যদি জীবনে কখনো কনভিকশন হয়ে থাকে, যদি কখনো কোনো হাজতে রাত্রিবাস করে থাকো, তাহলে योर फिंगरप्रिंट वुड टैली। हमें कुछ समझाते, लेकिन हम ही सब कुछ समझे छी मस्तान। डू वॉट एवर यू थिंक बेस्ट। I know, and the police know that you understand English perfectly. Good night. Sir, শুনুন স্যার, প্লিজ। তালুকদার ফোনটা কেটে দিলেন। ফিয়ার ইজ দ্য কি। তীক্ষ্ণধী মানুষটি ইতিমধ্যেই দুয়ে দুয়ে 4 করেছেন। সদ্য সমাপ্ত অ্যাপার্টমেন্ট, প্রকাণ্ড বড় ফ্ল্যাট, অথচ আসবাবপত্রবিহীন। তার একটাই অর্থ হতে পারে, মালিক ফ্ল্যাটের দখল নিয়েছে, নেমপ্লেট বসিয়েছে, নগদ টাকার জোরে টেলিফোন কানেকশন পর্যন্ত পেয়েছে, কিন্তু সপরিবারে ফ্ল্যাটটা দখল করেনি, এটা বোঝা যায়। একটা ফ্রিজ, একটা ডাবল বেড খাট আর একটা সিলিং ফ্যান, ব্যাস। কেন? সম্ভবত পূর্ববর্তী 1 কামরার ফ্ল্যাট থেকে এগুলি স্থানান্তরিত করে সন্ধি অপেক্ষা করছিল। হয়তো ও স্ত্রী পুত্র পরিবার দিল্লিতে, বোম্বাইয়ে বা ব্যাঙ্গালোরে থাকে। 2-4 মাস পরে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে হয়তো ওরা সবাই আসবে। এই সুযোগটা নিয়েছে ওই মাস্তান পার্টি। যে কোনোভাবেই হোক ওই সদর দরজার একটা ডুপ্লিকেট চাবি জোগাড় করেছে। সেই ডুপ্লিকেট চাবি দিয়ে ওরা দরজা খুলে কারবার ফেঁদে বসেছিল। হয়তো এতদিনে সন্ধি আচমকা সপরিবারে ফিরে এসেছে। হয়তো বিগত সপ্তাহে সে 5-7টা বিচিত্র টেলিফোন কল পেয়েছে। কেউ খুঁজছে সূর্যকে, কেউ নমিতাকে, কেউ মালিনীকে। অথচ প্রত্যেকেই নিজ নিজ পরিচয় সযত্নে গোপন রাখতে চায়। নাম জানতে চাইলেই লাইন কেটে দিয়েছে। কেন? সন্ধি সন্দিগ্ধ হয়েছে। খোঁজ নিতে গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে জেনেছে কি বা কাহারা তার ফ্ল্যাটে বাস করে গেছে, পুরুষ এবং স্ত্রীলোক। প্রতিবেশীরা ধরে নিয়েছিল তারা সন্ধির রিশতেদার। হয়তো তাই মায়াজাল বিস্তার করে সন্ধি জানবার চেষ্টা করেছিল প্রফেসর তালুকদারের পরিচয়, নিদেন তার টেলিফোন নাম্বার। মাস্তান এ বিষয়ে কতটা কি জানে তা জানা নেই, কিন্তু সন্ধি যে সন্দিগ্ধ অ্যাপার্টমেন্টে হাতছাড়া হবার পরেই তা বুঝেছে। হয়তো আচমকা পালাতে গিয়ে ফ্রিজে ফেলে আসতে হয়েছে অর্ধসমাপ্ত বিয়ার অথবা জিনের বোতল। ফিয়ার ইজ দ্য কি। আতঙ্কের বলটা উনি ও কোর্টে ফিরিয়ে দিলেন। রবিবার রাত 8:30টায় টেলিফোন রিসিভারের পাশে চুপচাপ বসেছিলেন। ওর টেবিলের উপর একটি ইংরাজি পেপারব্যাক গল্পের বই, পাতা খোলা অবস্থায় পড়ে আছে। ফ্রেডরিক ফরসাইথের নো কামব্যাকস। একটা পাতাও পড়তে পারছেন না। আশা ছিল আতঙ্কগ্রস্ত ব্ল্যাকমেলার একই সময় ফোন করবে। সে সময় অন্য কেউ ফোনটা তুলুক তা উনি চান না। ঠিক তাই 8:30টায় বেজে উঠল টেলিফোনটা। তালুকদার স্পিকিং। আগে হ্যাঁ, আমিই বলছি। আপনি অহেতুক দরাদরি করছেন স্যার।
আপনি আমাকে চেনেন না, এইসব ব্যাপারে আমি অত্যন্ত নিষ্ঠুর, জানে কিন্তু মারা পড়বেন। পরিষ্কার সহজ সরল বাংলা উচ্চারণ। কাবুলিওয়ালার সেই খোঁকি তুমি শ্বশুর বাড়ি যাবিস গোছের বিকৃতির চিহ্নমাত্র নেই। তালুকদার বললেন, লুক হিয়ার মাস্তান, আই এম নট আফটার এনি বার্গেন, or do you still pretend that you don't follow me? না স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি। তাহলে আমি তো একটা নয়া পয়সাও কমাবার কথা বলিনি, পুরো 25,000ই দেব, সমস্তই 10 এবং 20 টাকার নোটে। বিনিময়ে আমার এই শর্তটা তোমাকে মানতে হবে। ওই রসিদের সই দিয়ে ব্ল্যাকমেলিংয়ের টাকা নেওয়া? হ্যাঁ, কিন্তু শুধু সই নয়, বাঁ হাতের বুড়ো আঙুলের টিপছাপ। আপনাকে একটা কথা বলবো, বিশ্বাস করবেন স্যার? ইতস্তত করছো কেন? ওই যে আপনি কাল বললেন না তোমার মতো অনারেবল, কিন্তু এখন যেটা বলছি তা আপনি যাচাই করে জেনে নিতে পারেন। কি কথা? ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। অ্যাজিউমিং আমার ফিঙ্গারপ্রিন্ট পুলিশের কাছে আছে, অ্যাজিউমিং সেই টিপছাপের সঙ্গে সন্ধির বাড়িতে ওরা যে টিপছাপ পেয়েছে তা মিলে গেল, তা কী হবে? তুমি বলো কি হবে? মাকড় মারলে যা হয়, ধোকর খুঁটির জোরে মেরা লড়ে, শোনেননি? কোনো শালা পুলিশের বড় সাহেবের হিম্মত হবে না। তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? এটাই তো আপনার ভুল, ভয় তো আমি আদৌ পাইনি, কিন্তু তাই বলে বেহুদ্দ 25,000 টাকা খোয়াতেও আমি রাজি নই। বুঝলাম। তা তুই যদি বেপরোয়া, তাহলে টিপছাপ দিয়ে ব্ল্যাকমেলিংয়ের টাকা নিতেই বা তোমার আপত্তি কিসের? কিন্তু ওই টিপছাপ নিয়ে আপনি কি করবেন? পুলিশে যাবেন? আপনার ছাত্র সেই দিল্লিতে পোস্টেড, কল্যাণ সেনগুপ্ত, IPS। তালুকদার বুঝতে পারেন লোকটা কত দূর খবর রাখে। বলেন, না মাস্তান, আমি পুলিশে যাব না, রসিদটা ব্যাংক ভল্টে রেখে দেব। বাট ওয়াই? কেন? দেখো মাস্তান, আমি খোলা কথার মানুষ। হ্যাঁ, ভুল আমি একটা করেছি, তোমরা আমাকে বোকা বানিয়েছ। আমার অবশ্য এখনও দৃঢ় বিশ্বাস সেই মেয়েটি স্বেচ্ছায় আমার সঙ্গে কোনো তঞ্চকতা করেনি। কেন এমন অদ্ভুত ধারণা হয়েছে, ওয়েল, তা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। ইনফ্যাক্ট তুমি যে স্তরের মানুষ, তাতে তোমার পক্ষেও ওসব বোঝা সম্ভবপর নয়। বাদ দাও সে কথা। অ্যাভেলেবল ডেটা অনুসারে আমাকে স্বীকার করতেই হবে যে মেয়েটি আমার সঙ্গে প্রতারণা করেছে, তোমাকে ব্ল্যাকমেলিংয়ের সুযোগ করে দিতে। স্বীকার করতেই হবে তোমরা আমাকে বোকা বানিয়েছ। ওয়েল, তার মূল্য আমি দেব কড়াই ঘণ্টায়। যা তুমি চেয়েছো, গোনাগুনতি 25,000, কিন্তু দুবার নয়, একবার। আমার মৃত্যুবান যেমন তোমার কাছে থাকবে, তেমনি তোমার মৃত্যুবানও থাকবে আমার কাছে। দুপক্ষের আর্সেনালে হাইড্রোজেন বোমা থাকলে কোনো পক্ষই সেটা ফাটাতে পারে না। ফলো? আগে না, যতক্ষণ না আমি মেনে নিতে পারছি ওই টিপছাপ দেওয়া রসিদটা আমার কোনো ক্ষতি করতে পারবে। তাহলে তা দিতেই বা তোমার এত আপত্তি কেন? যেহেতু এটা একটা অ্যাবসার্ড প্রপোজিশন। পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন রসিদ নিয়ে ব্ল্যাক মানি নেয়নি। তার কারণটা কি তা জানো? না, আপনিই বলুন। অল রাইট, কারণটা আমিই বলছি। কেন তুমি ভয় পাচ্ছ টিপছাপ দিতে? ভয় আমি পাচ্ছি না। পাচ্ছ, আলবাত পাচ্ছ, 100 বার পাচ্ছ। কেন পাচ্ছ তা তুমিও জানো, আমিও জানি। কি বলুন? তুমি জানো ভারতবর্ষে আজ যারা ক্ষমতার চূড়ায়, কাল তারা অপোজিশন বেঞ্চে গিয়ে বসতে পারে। আজ যাদের প্রভাবে তুমি হাতে মাথা কাটছো, তারাই তখন পথে পথে মিছিল করে ঘুরে মরতে পারে। আমাদের দাবি মানতে হবে। সেই দুর্দিনে ওই টিপছাপ, ওই রসিদ তোমার কাছে হাইড্রোজেন বোমারই সামিল। তাই না তোমার এত আপত্তি? কি মাস্তান সাহেব? ও পক্ষ কোনো জবাব দিল না। হ্যালো মাস্তান, তুমি লাইনে আছো?
আছি স্যার। আপনি একটি পাক্কা হারামজাদা ব্যক্তি। অল রাইট, আমি ওই শর্তেই টাকাটা নেব। রসিদ দিয়ে নাকি টিপছাপ দিয়ে? উপায় কি? টাকাটার বড় জরুরি দরকার। আই এগ্রি। কোনো পক্ষই বোমা ফাটাতে পারবে না কোনোদিনই। আজকে যারা পার্টি ইন পাওয়ার তারা অপোজিশনে গেলেও আপনি ওই রসিদটা দাখিল করতে পারবেন না, কারণ তাহলে ওই ফটোগুলোও আমি দাখিল করব। ভারতের রাজনৈতিক ইতিহাস যেদিকেই মন নিক, আপনাকে ইজ্জত বাঁচাতেই হবে। তাহলে টিপছাপ দিয়ে টাকাটা নেবে? বলছি তো, তাই নেব। কিন্তু ওই মেয়েটারও টিপছাপ যে আমার চাই। দ্যাটস ইম্পসিবল। বিশ্বাস করুন, ও এখানে নেই। অল রাইট, কোথায় কিভাবে টাকাটা তোমাকে দেব তা এবার বলো। 7টা দিন আমাকে সময় দাও টাকাটা জোগাড় করতে আর 10-20 টাকার খুচরো নোটে তা ভাঙাতে। আজ তো রবিবার, আগামী রবিবার আমি তোমাকে টাকা দেব। বলো কোথায়, কখন? রবিবারে দেবেন? ওয়েল, তাহলে শনিবারই বলবো, এই সময়। আজ বলতে পারো না? ছেলে মানুষই করবেন না স্যার। লাইনটা কেটে দিল। সোমবার সকালে ঘটল একটা বিশ্রী দুর্ঘটনা। কলেজ গেটের 102 গজ দূরে থেকেই গাড়ির গতি কমিয়ে দিতে বাধ্য হলেন। সামনে কি একটা হইচই বিক্ষোভ হচ্ছে। পথ চলতে কে একজন আগ বাড়িয়ে বললে, ওদিকে যাবেন না দাদু, বোমা ফাটছে। কলেজ স্ট্রিটের মোড়ে সেটা নতুন কিছু নয়। এই পথে বৃষ্টির জলে যেমন জ্যাম হয়, বেহুদ্দ গাড়িতে গাড়িতে জট পাকিয়ে যেমন জ্যাম হয়, তেমনি বোমা পড়ার কারণেও রাস্তা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। মানুষজন তখন বড় রাস্তা এড়িয়ে গলি ঘুঁজি ধরে চলে। এদিক সেদিকে অসংখ্য গলিপথ। কলেজ স্ট্রিট এই জীবনযাত্রায় অভ্যস্ত। তালুকদার লোকটির পরামর্শ মেনে নিলেন। গোলদিঘি পাক মেরে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল ঘুরে এসে পড়লেন বঙ্কিম চাটুর্য স্ট্রিটে। হিন্দু স্কুলের বিপরীতে ওর জানা এক প্রকাশকের দোকানের সামনে গাড়িটা পার্ক করে নেমে এলেন। দোকানের মালিক ওকে আপ্যায়ন করে বসালো। উনি জানতে চাইলেন, এই কলেজের সামনে গন্ডগোলটা কিসের? প্রকাশক অমায়িক হেসে বললেন, হ্যাঁ, আদার ব্যাপারই স্যার, জাহাজের খোঁজ রাখি না। কিছু একটা আমাদের দাবি নিশ্চয়ই আছে, যা বোধ করি কেউ মানছে না, তাই তার কালো হাত ভেঙে দেওয়ার অথবা গুঁড়িয়ে দেওয়ার আয়োজন। তবে এইটুকু খবর পেয়েছি যে পুলিশ ভ্যান এসে গেছে, একটু পরেই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, ট্রাম বাস আবার চলবে। আচ্ছা, কিন্তু আমার যে আবার 12টা 10-এ ক্লাস। ভুলে যান স্যার, আপনি প্রেজেন্ট স্যার হলেও আপনার ছাত্রছাত্রীরা সবাই অ্যাবসেন্ট স্যার। কি খাবেন বলুন, গরম না ঠান্ডা? আরে না না, আগে আমি দেখে আসি ব্যাপারটা কি। শোনো, আমার গাড়িটা রইল তোমার দোকানের সামনে, কেউ না চাকা খুলে নিয়ে যায়, একটু নজর রেখো। ঠিক আছে স্যার, যান। পুলিশ ভ্যান এসেছে প্রায় ঘন্টাখানেক আগে, এতক্ষণে তো সব ঠান্ডাই হয়ে গেছে। গাড়িটা দোকানের সামনে লক করে পায়ে পায়ে এগিয়ে গেলেন কলেজ গেটের দিকে। এখনও সেখানে ভিড়, উত্তেজিত ছাত্রদের চিৎকার চেঁচামেচি, স্লোগান, কাউন্টার স্লোগান। পুলিশ ভ্যানের পাত্তা নেই, আর ট্রামও এখনও চালু হয়নি। গেটে ঢুকবার মুখে বাধা পেলেন। ভিড়ের ভিতর রাস্তা করে এগিয়ে যাওয়াই মুশকিল। হঠাৎ ভিড় ঠেলে এগিয়ে এলো একটি ছাত্র, 4th ইয়ারের তাপস মিত্র। ভিড় সরিয়ে রাস্তা করে দিয়ে বললে, আসুন স্যার, আসুন আসুন। গাড়ি কোথায় রাখলেন? এই তো হিন্দু স্কুলের সামনে। আজ আবার কি নিয়ে গন্ডগোল? আরে স্যার, অনেক কাণ্ড হয়ে গেছে বলছি। আর না না, ওদিকে যাবেন না, প্রিন্সিপাল সাহেব ঘেরাও হয়ে আছেন, ওদিকে গেলে আপনিও ফেঁসে যাবেন। সোজা কেমিস্ট্রি ল্যাবে চলে যান। কি বলছো কি? প্রিন্সিপাল সাহেব ঘেরাও হয়ে আছে কেন, কি ব্যাপার? তাহলে এইদিকে একটু সরে আসুন, একটু আড়ালে না হলে। এত উত্তেজনাতেও ডেভিড হেয়ার নির্বিকার। বোমাই ফাটুক আর গুলি ছুটুক, জোব্বা গায়ে একইভাবে বই বগলে দাঁড়িয়ে আছেন। আজ বলে নয়, দশকের পর দশক। তারই পায়ের কাছে সরে এলেন ওরা দুজনে। তাপস মিত্র ছাত্র ইউনিয়নের পাণ্ডা, তবে এবার ওদের পার্টি ইলেকশনে জিততে পারেনি। বিধানসভার নজির দিয়ে বলা যায় তাপস এখন বিরোধী দলপতি। সে সংক্ষেপে যা জানালো তা এই রকম।
সকাল 9:45 কলেজের সামনে একটি দুঃসাহসিক অ্যাবডাকশন কেস হয়ে গেছে। কলেজের একটি ছাত্রী ট্রাম থেকে নেমে রাস্তা পার হয়ে কলেজে আসছিল। মাঝ সড়কে 3-4 জন গুন্ডা তাকে চেপে ধরে। ওরা এসেছিল কালো রঙের একটি অ্যাম্বাসাডারে। সেটা রাস্তার ধারেই স্টার্টে রাখা ছিল। চালকের আসনে ড্রাইভার রেডি হয়ে বসে প্রতীক্ষা করছিল। মেয়েটি আত্মরক্ষার চেষ্টা করেছিল, কিন্তু 3-4 জন সন্ডা মার্কার সঙ্গে সে পারবে কেন? প্রকাশ্য দিনের আলোয় কয়েকশো দর্শকের চোখের সামনে ওরা জোর করে মেয়েটিকে গাড়িতে তুলে ফেলে। 4-5টি ছেলে ছুটে গিয়েছিল বাধা দিতে। তখন ওরা পরপর 2টো বোমা ফাটায়। তার সপ্লিন্টারে একজন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আরেকটি ছেলে ঝাঁপিয়ে পড়ে গাড়ির উপরে। গুন্ডা দলের একজন ছেলেটির তলপেটে ছোড়া বসিয়ে দেয়। 3-4 মিনিটের মধ্যেই সমস্ত ঘটনাটা ঘটে যায়। ঠিক তারপরেই কলেজ গেটের সামনে মারামারি বেঁধে যায় 2 রাজনৈতিক দলের সহানুভূতিশীল ছাত্রদের মধ্যে। একটু পরেই পুলিশ ভ্যান এসে যায়। তাপসদের পার্টির 3টি ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অতি সংক্ষেপে এই হলো ঘটনার বিবরণ। তাহলে প্রিন্সিপাল সাহেব ঘেরাও হলেন কেন? উনি ছেলেদের জামিনের ব্যবস্থা করছেন না বলে বলছেন। পুলিশ যাদের অ্যারেস্ট করেছে তারা রাস্তায় ছিল, কলেজ ক্যাম্পাসের ভিতরে নয়। ফলে তারা ছাত্র নয়, সাধারণ নাগরিক। অল রাইট, আমার সঙ্গে এসো। না স্যার, আপনি ওদিকে যাবেন না, তাহলে আপনিও ঘেরাও হয়ে যাবেন। আমি ঠেকাতে পারবো না। তুমি ভুলে গেছো তাপস, ছাত্র শিক্ষক কল্যাণ সমিতি বলে একটা সংস্থান আমাদের এই কলেজে প্রতিষ্ঠা করেছিলাম। আমি তার প্রেসিডেন্ট। তুমিও আছো সেই কমিটিতে। এসো, আর কথা বাড়িও না। প্রিন্সিপাল সাহেবের ঘরে তিল ধারণের ঠাঁই নেই। সবাই একসঙ্গে কথা বলতে চায়, ফলে কারোর কথাই শোনা যায় না। তদুপরি মাঝে মাঝে ইনকলাব জিন্দাবাদ ধ্বনি। প্রিন্সিপাল হাত নেড়ে ছেলেদের কিছু বোঝাতে চাইছেন, কিন্তু তার একটা শব্দ শোনা যাচ্ছে না। তালুকদার সাহেব চৌকাঠের কাছে দাঁড়িয়ে পড়লেন। তাপস ওর ভিতরে ঢোকার পথ করে দেবার চেষ্টা করে। কেউ কেউ তাকে দেখে নিজে থেকেই সরে যায়। 2-1 জন এদিকে ফেরে। তালুকদার ছাত্র বয়সে অভিনয় করতেন নাটকে। টপ ভয়েস কিভাবে নিক্ষেপ করতে হয় সেই কায়দাটা ভুলে যাননি। সেই উচ্চগ্রাম কণ্ঠস্বরে তিনি বজ্র নির্ঘোষে হাঁকার পারেন। কমরেডস, প্লিজ ল্যান্ড মি দাইন ইয়ার্স। মন্ত্রের মতো কাজ হলো তাতে। চিৎকার চেঁচামেচি একদম থেমে গেল। ঘরশুদ্ধ সবাই দ্বারপথে দৃকপাত করে এই নতুন অভিনেতার দিকে। অপেক্ষাকৃত নিম্নস্বরে কিন্তু স্পষ্ট উচ্চারণে তালুকদার সাহেব ইংরাজিতেই বলে চলেন, আশা করি তোমরা সবাই আমাকে চেনো। না না, রসায়ন বিভাগের অধ্যাপক পরিচয়ের কথা বলছি না আমি। তোমরা জানো যে দুঃসময়ে যৌথ ব্যবস্থা নেবার সুবিধা হবে বলে আমরা এই বছরই একটি ছাত্র শিক্ষক কল্যাণ সমিতির প্রতিষ্ঠা করেছি। আমি সেই কথাই বলছি। তোমরা জানো যে আমি সেই সমিতির সভাপতি। কমরেডস, আমি এইমাত্র কলেজে এসে জানতে পেরেছি যে ঘণ্টা কতক আগে কলেজ গেটের কাছে কলেজ ক্যাম্পাসের ভৌগোলিক সীমানার ভিতরেই হোক অথবা বাইরে পরপর কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, যার ফলে কলেজের একটি ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে কোথাও যেতে হয়েছে। 3 জন ছাত্র আহত হয়ে হাসপাতালে এবং 3 জন ছাত্রকে পুলিশে গ্রেফতার করেছে। এর প্রতিবিধানের জন্য আমি এই মুহূর্তেই আমাদের সমিতির একটি কার্যকরী সভার আহ্বান জানাচ্ছি। সবাইকে খবর দেওয়ার সময় নেই। ওই কমিটির যে কয়েকজন সভ্যা এখানে উপস্থিত আছো তারা আমার সঙ্গে রসায়ন বিভাগে লেকচার থিয়েটারে চলে এসো। আর যারা ওই দুর্ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তারাও চলে এসো। একটা কথা, আমাদের এই কলেজ এশিয়ার মধ্যে একটি সুবিখ্যাত ঐতিহ্যময় শিক্ষা প্রতিষ্ঠান। এর মর্যাদা রক্ষা করার দায় তোমাদের, দায় আমাদের। যারা সত্যি এই অন্যায়ের প্রতিকার করতে চাও তারা আমার সঙ্গে চলে এসো। আর যারা শুধু খ্যাপা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে চাও তারা প্রিন্সিপাল সাহেবকে ঘিরে হাউল করতে পারো। একতরফা বক্তব্যটা পেশ করে মুহূর্ত মধ্যে উনি চলতে শুরু করলেন, যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। গোটা দলটা তার পিছু নিল।
কিছু দূর এগিয়ে উনি আবার থেমে পড়েন, পিছনে ফেরেন। পশ্চাতে অনুসরণকারী ছাত্রছাত্রীদের সম্বোধন করেই বলেন, সবাই এসে ভিড় করলে কোনো কাজ করা শক্ত হবে। শোনো, যারা ওই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যারা ওই ছাত্র শিক্ষক কল্যাণ সমিতির সভ্যা তারাই শুধু এসো আমার সঙ্গে। বাদবাকি ছাত্রছাত্রীদের আমি ক্লাসে যেতে বলছি না, এই মানসিক অবস্থায় সেটা সম্ভবপর নয়। তোমরা মাঠে অপেক্ষা করো, আধ ঘন্টার মধ্যে ফিরে এসে আমরা আমাদের কার্যকরী সিদ্ধান্ত জানাবো। তোমরা তাতে সন্তুষ্ট না হলে আমাকে ঘেরাও করতে পারো, অথবা পুনরায় প্রিন্সিপাল সাহেবকেও ঘেরাও করতে পারো, অথবা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারো, কিন্তু প্লিজ ডোন্ট স্টার্ট হাউলিং এগেইন। গটগট করে এগিয়ে গেলেন এরপর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দিকে। ওর অনুসরণকারী দলের অধিকাংশই মাঠের দিকে চলে গেল। জনা ৮-১০ ওর অনুগমন করল। লেকচার থিয়েটারের ডায়াসের উপর উঠে ওর নজর হলো সামনের বেঞ্চিতে জনা ১০ উপস্থিত। ৪ জন ছাত্রী, ৬ জন ছাত্র, তার ভিতর তাপস মিত্র আছে, আছে সতীশ সামন্ত। সতীশ এখন ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওদের পার্টি এখন সংখ্যাগরিষ্ঠ। এরা দুজনেই ছাত্র শিক্ষক কল্যাণ সমিতির সদস্য। কিন্তু দেবাশিস জোয়ারদারকে দেখতে পেলেন না, ইউনিয়ন ইন পাওয়ারের সেক্রেটারি। তাই তিনি সতীশকে প্রশ্ন করলেন, আচ্ছা, দেবাশিসকে তো দেখছি না, ও কি আসেনি? সতীশ উঠে দাঁড়ায়, বলে, না স্যার, কি জানি কেন আজকে অ্যাবসেন্ট। আমি ওকে বাড়িতে খবর পাঠিয়েছি। আচ্ছা, আমি কিছু ক্লাস নিচ্ছি না, তোমাদের যা জিজ্ঞাসা করব তার জবাব বসে বসেই দিও। নাও দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সকালবেলার ঘটনার আমি অ্যাবডাকশন কেসটার কথা বলছি। প্রত্যক্ষদর্শী এখানে কে কে আছো? সচক্ষে মেয়েটিকে অপহরণ হতে কে কে দেখেছ? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। সামনের বেঞ্চি থেকে 2টি মেয়ে এবং একটি ছেলে হাত তুলল। অধ্যাপক তালুকদার তাদের নাম ও রোল নম্বর জানতে চাইলেন না, বরং পেশ করলেন তার দ্বিতীয় প্রশ্ন। যে ছাত্রীটিকে ওরা তুলে নিয়ে গেছে তাকে তোমরা কেউ চেনো? প্রথম সারির যে মেয়ে 2টি ইতিপূর্বেই হাত তুলেছিল তাদের মধ্যে একজন উঠে দাঁড়ায়। শ্যামলা রং সালোয়ার পাঞ্জাবি পরে এসেছে। বললে, আমি চিনি স্যার, আমরা এক পাড়াতেই থাকি, হাতিবাগানের কাছাকাছি। একই ট্রামে আসছিলাম। রুবি উঠেছিল হেদোর কাছে। রুবিকে? ওই শ্যামলা রঙের মেয়েটির ঠিক পাশেই বসেছিল আরেকটি মেয়ে। সেও প্রথম প্রশ্নে হাত তুলেছিল। এবারও তো হাত তুলে আত্মঘোষণা করল। বুঝলাম, তোমরা 3 জনে একই ট্রামে আসছিলে, কিন্তু আমি শুধু জানতে চেয়েছিলাম অ্যাবডাক্টেড মেয়েটির নাম। কৃষ্ণা সেন, 3rd ইয়ার, ফিলোসফি অনার্স। কৃষ্ণা সেন ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, গত বছর সোশ্যালে। ইয়েস স্যার, সেই কৃষ্ণাই। বলে যাও। মেয়েটি বর্ণনা করে, ট্রাম থেকে নেমে ওরা কিভাবে ট্রাম রাস্তা অতিক্রম করতে থাকে 3 জনই একসঙ্গে। হঠাৎ উল্টো দিক থেকে একটা ট্রাম এগিয়ে আসে। কৃষ্ণা চট করে পার হয়ে যায়, আর ওরা দুজনেই এপারে থেকে যায়। কিন্তু ট্রামটা ওদের দৃষ্টিপথ অতিক্রম করার আগেই ওপাশে কি একটা গণ্ডগোল শুরু হয়ে যায়। ট্রামের প্রথম আর দ্বিতীয় শ্রেণীর কামরায় মাঝখানে যেটুকু ফাঁক আছে তার মধ্যে দিয়ে ওরা দেখতে পায় 2 জন গুন্ডা কৃষ্ণার 2 হাত ধরে টানছে ফুটপাথের দিকে। ব্যাপারটা কি হয়েছে জানবার জন্য ওরা 2 জন ট্রামটার পিছনে দিয়ে ছুটে ওপারে যায়। ততক্ষণে গুন্ডারা জোর করে কৃষ্ণাকে গাড়িতে তুলেছে। 3-4 জন ছাত্র বাধা দিতে ছুটে আসে। তখন ড্রাইভারের পাশের সিটে বসে থাকা একজন গুন্ডা তাদের লক্ষ্য করে 2টি বোমা ছোঁড়ে। একটা ফাটেনি, দ্বিতীয়টাও কারোর গায়ে লাগেনি, কিন্তু ট্রাম রাস্তায় পড়ে সশব্দে ফেটে যায়। 2 জন ছাত্র রাস্তায় লুটিয়ে পড়ে। তখন ধোঁয়ার প্রাবল্যে সামনে কি ঘটছে দেখা যাচ্ছিল না। ধূম্রজাল অপসারিত হবার পর ওরা দেখতে পায় রাস্তায় 2 জন ছেলে পড়ে কাঁতরাচ্ছে। কৃষ্ণার কাঁধের ব্যাগটা মাটিতে পড়ে আছে, আর রাস্তার ওদিকে যে কালো রঙের অ্যাম্বাসাডর গাড়িটা দাঁড়িয়েছিল সেটা নেই। মেয়েটি কৃষ্ণার ব্যাগটা তুলে নেয়, লক্ষ্য করে দেখে
10-15 জন ছাত্র ছুটে যাচ্ছে আহত দুজনকে পাঁজাকোলা করে সরিয়ে আনতে। রাস্তায় জন ও যান চলাচল থমকে গেছে। মুহূর্ত মধ্যে বহু মানুষের ভিড়ে রাস্তাটা ভরে যায়। ও আর কিছু জানে না। কৃষ্ণার ব্যাগটা এখন ওর জিম্মায়, তুলে দেখায়। তালুকদার এবার রুবির দিকে ফিরে বললেন, ও যা বলল তাকে তুমি সব কর্পোরেট করছো নাকি ও কিছু ভুল বলেছে? না স্যার, আমিও ঠিক তাই দেখেছি। তালুকদার এবার ছেলেটির দিকে ফিরে বললেন, আর তুমি? সে কিছু বলার আগেই সতীশ সামন্ত বলে ওঠে, ওর পরিচয়টা জানি না স্যার। এই তোমার নাম কোন ইয়ার? তালুকদার নজর করে দেখলেন সতীশ একটা খাতায় কী সব নোট নিচ্ছে। তিনি বাধা দিয়ে বলে ওঠেন, সতীশ, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এখানে আমি এনকোয়ারিটা কন্ডাক্ট করছি। তোমাদের ইউনিয়নের তরফে যদি পৃথক কোনো তদন্ত তোমরা চাও তাহলে দেবাশিস এসে পড়লে তা তোমরা পৃথকভাবে করতে পারো। প্রত্যক্ষদর্শী হিসেবে যে ছেলেটি দাবি করেছিল তার দিকে ফিরে পুনরায় তালুকদার একই প্রশ্ন করেন, আর তুমি? আমি স্যার রাস্তার এপারে ছিলাম, ফলে স্মোক স্ক্রিনে আমার দৃষ্টিপথ আড়াল হয়নি। আমি দেখেছিলাম গাড়ির ভিতরে দুজন ছিল, দুজনেই ড্রাইভারের সিটে, পিছনের সিটটা খালি ছিল। তা থেকেই ওই 3 জন অ্যান্টি সোশ্যাল নেমে এসে কৃষ্ণাকে চেপে ধরে, টানাটানি করে পিছনের সিটে তোলে। কৃষ্ণার ব্যাগটা হাত থেকে মাটিতে পড়ে যায়। সে আপ্রাণ লড়াই করে। ইনফ্যাক্ট যে ছেলেটি ওর ডান হাত ধরে টানছিল তার কবজিতে এক কামড় বসিয়ে দেয়। লোকটা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ঠিক তখনই দেবু ওই গুন্ডাটার ওপর ঝাঁপিয়ে পড়ে, তার চোয়ালে প্রচণ্ড এক জোরে একটা ঘুষি মারে। কি নাম বললে? দেবু? আগে হ্যাঁ স্যার, দেবব্রত বসু, 4th ইয়ার ফিজিওলজি। সতীশ জানতে চায়, স্যার চেনেন নাকি ছেলেটিকে? তালুকদার জবাব দেন না। সিলিং ফ্যানটির দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। যে ছেলেটি জবানবন্দি দিচ্ছিল সে আবার শুরু করে, তা দেবু ওর চোয়ালে ঘুষিটা কষানোর সঙ্গে সঙ্গে ওই লোকটার পাশ থেকে আর একজন অ্যান্টি সোশ্যাল দেবুর তলপেটে ছোড়া বসিয়ে দেয়। দেবু রাস্তায় পড়ে যায়। ঠিক তখনই অ্যাম্বাসেডরটা চলতে থাকে। অত্যন্ত দ্রুত গতিতে সে সামনের দিকে বেরিয়ে যায়, একটা রিকশাকে ধাক্কা মেরে উল্টেও দেয়। তালুকদার প্রশ্ন করে জানতে পারেন রিকশাওয়ালার আঘাত সামান্যই, ফার্স্ট এড নিয়ে ছাড়া পেয়ে গেছে। কিন্তু দেবু, রতন ও জলিল অর্থাৎ যে ছেলে দুটি বোমার আঘাতে ধরাশায়ী হয়েছিল তাদের সবাইকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ কখন আসে আর কে পুলিশে খবর দেয়? আর অ্যারেস্ট হয়েছে যে 3 জন তাদের নামগুলো কি? এবার অনেকেই ওকে সাহায্য করতে পারে, কারণ এইসব ঘটনা ঘটেছে আধ ঘন্টা পরে। তখন বহু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল। সতীশ তার নোটবুকে সব কিছু লিখে নিল। তালুকদার কিছুই লিখলেন না। সব প্রশ্ন উত্তরের পর তালুকদার বললেন, এবার তোমাদের যে প্রশ্নটা করছি তার জবাব ভেবে চিনতে দিও। আমি বিশেষ করে তোমাদের 3 জনকে বলছি, যে 3 জন অ্যাবডাকশন কেসের প্রত্যক্ষদর্শী। যে কয়জন গুন্ডা কৃষ্ণাকে অপহরণ করে নিয়ে গেল সেই অ্যান্টি সোশ্যালদের মধ্যে কাউকে কি তোমরা চিনতে পেরেছিলে? থিঙ্ক বিফোর ইউ আনসার। একটা অস্বস্তিকর নীরবতা। 3 জনই পরস্পরের দিকে তাকায়, যেন চোখে চোখে কথা হয়ে যায়। অবশেষে ছেলেটি বলে ওঠে, আমি একজনকে চিনি স্যার। হঠাৎ রুবি উঠে দাঁড়ালো। যদিও বসে বসেই এতক্ষণ জবাব দিচ্ছিল, কথা বলছিল, বোধ করি এবার উত্তেজনায় উঠে দাঁড়িয়েছে। বললে, আমিও একজনকে চিনতে পেরেছি, ওই যার কবজি কামড়ে দিয়েছিল কৃষ্ণা। আর তুমি নিবেদিতা? হাতিবাগানের মোড়ের বাসিন্দার মাথাটা এতক্ষণ ছিল বুকের উপত্যকায়। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে তালুকদার সাহেব তাকে নামে চেনেন। ধীরে ধীরে এবার সেও উঠে দাঁড়ায়, বলে, আমিও তাকে চিনতে পেরেছিলাম স্যার, আর তাছাড়া যে গাড়ি চালাচ্ছিল তাকেও।
আবার একটা অস্বাভাবিক নীরবতা। সতীশ জানতে চায়, হোয়াটস ইউর নেক্সট কোয়েশ্চেন স্যার? তুমি অত উতলা হচ্ছ কেন সতীশ? এনকোয়ারিটা আমি তো কন্ডাক্ট করছি নাকি? আমাকে ভেবে চিনতে পদক্ষেপ করতে দেবে না? তুমি কি এতই নির্বোধ যে বুঝতে পারো না এদের নিরাপত্তার কথা আমাকে ভাবতে হচ্ছে? সতীশ অধবদনে নীরবে অপেক্ষা করে। তালুকদার বলেন, তোমরা তিনজনে তিনটে কাগজে সেই অ্যান্টি সোশ্যালের নাম ব্লক ক্যাপিটালে লিখে আমার হাতে দাও। আবার ওদের চোখে চোখে কথা হলো। মনে হলো ওরা নির্দেশটা মেনে নিতে রাজি হলো। তিনজনে তিনটে কাগজে লিখে ওকে দিয়ে এলো। তালুকদার তিনটি কাগজের টুকরোকে একইভাবে ভাঁজ করলেন। তারপর কড়ি খেলার সময় যেমন মুঠোয় করে কড়িগুলোকে ঝাঁকাতে হয় সেইভাবে ঝাঁকিয়ে টেবিলে নামিয়ে রাখলেন। হেসে বললেন, কে কোন নাম লিখেছ তার জানবার উপায় নেই, তাই না? ঠিক আছে, এবার দেখি কাগজগুলোয় কি লেখা আছে। ভাঁজ খুলে তিনটে কাগজের লেখা পড়লেন। তারপর তার লেকচার টেবিলের প্রান্তে বুনসেন বার্নারের জেলে কাগজ তিনটি তার নীল শিখায়, যাকে বলে উত্তপ্ততম অংশ, মেলে ধরলেন। সতীশ উঠে দাঁড়ায়, উত্তেজিতভাবে বললে, এ কী করছেন স্যার? ইউ ক্যান্ট ডিস্ট্রয় এভিডেন্স। এভিডেন্স? কিসের এভিডেন্স? কোন কাগজটা কার লেখা তাই তো আমি জানি না। চলো, আমার তদন্তের কাজ শেষ হয়েছে। আমরা এখান থেকে প্রথমে যাব থানায়, তিনটি ছাত্রের জামিনের ব্যবস্থা করতে এবং অ্যাবডাকশন কেসটা ডায়েরি করতে। তারপর একদল যাবে কৃষ্ণার বাড়ি, সেই দলে নিবেদিতা তুমি থাকবে। আর একদল যাবে মেডিকেল কলেজে জলিল, রতন আর দেবু কেমন আছে খবর নিতে। তাপস, তুমি বরং আমার সঙ্গে এসো। আর সতীশ, তুমি অফিসে যাও। দেবু, রতন আর জলিলের বাড়ির ঠিকানা সংগ্রহ করে তাদের বাড়িতে খবর দাও। আমি আপনার সঙ্গে থানায় যাব না? কি দরকার? দেবু বোস, রতন মুখুজ্জে আর জলিল হুসেনের বাড়িতে খবর দেওয়াটাও তো জরুরি। না স্যার, আমি আপনার সঙ্গে থানাতেই যাব। ওদের তিনজনের বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব এখনই, কিন্তু জোয়ারদারদা নেই, ইউনিয়নের তরফে আমার থানায় যাওয়াটা কর্তব্য। অল রাইট, তাই যদি তুমি মনে করো তাহলে এসো। তাপস জানতে চায়, একটা ট্যাক্সি ধরবো স্যার? না না, আমার গাড়িটা ওই হিন্দু স্কুলের সামনে পার্ক করা আছে, আমরা তাতেই যাব। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।